জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি বিগত এক দশক ধরে সারা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হচ্ছে। আমরা ভারতের যোগকে পৃথিবী জুড়ে পপুলার করেছি। পৃথিবীর আন্তর্জাতিক লিডাররা গুড মর্নিং, গুড আফটারনুনের বদলে নমস্তে, নমস্কার বলতে শুরু করেছে। দুবাইয়ের মতো দেশে ভারতীয় সংস্কৃতি মোতাবেক বৃহৎ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। ইসকনের হাত ধরে প্রবলভাবে সারা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির প্রচার এবং প্রসার হতে শুরু করেছে। শুধু তাই নয়, আমরা জানি যে মোগলদের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া রাম মন্দিরকে আমরা পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছি। একই রকম ভাবে খিলজিদের আগুনে ধ্বংস হয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়কে 885 বছর পর নতুন করে আবার প্রতিষ্ঠা করেছি এবং এগুলো করে আমরা ভারতের অতীত গৌরবকে পুনরায় প্রতিষ্ঠা করেছি এবং গোটা পৃথিবীতে ভারতীয় সংস্কৃতির ধীরে 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 ডমিনেন্স তৈরি করতে শুরু করেছি। আর এবার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অলরেডি যে প্রাকৃতিক রাম সেতুটা রয়েছে, সেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে 23 কিলোমিটার লম্বা নতুন কংক্রিটের রাম সেতু তৈরি করার বিষয়ে ভারত এবং শ্রীলঙ্কার সরকারের মধ্যে কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত যেটুকু কথা হয়েছে তাতে রাম সেতু তৈরি হওয়াটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন এই রাম সেতু ভারত সরকার কেন তৈরি করতে চাইছে, এ ব্যাপারে কিন্তু নানা মুনির নানা মত রয়েছে। ভারত সরকার বলছে যে নতুন করে যখন রাম সেতু আমরা তৈরি করব, তাতে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে। মানে ভারত সরকারের মত অনুযায়ী এই নির্মাণটা সম্পূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কার মানুষ এই সেতুর মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সাংস্কৃতিক যোগাযোগ আরো দৃঢ় হবে বলে কিন্তু অলরেডি উৎসাহ প্রকাশ করতে শুরু করেছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। আবার জিওপলিটিক্স নিয়ে যারা চিন্তা করেন তারা বলছেন যে এই পদক্ষেপটা শ্রীলঙ্কায় চীনের উপস্থিতিকে কাউন্টার করবার জন্য ভীষণ জরুরি একটা জিওপলিটিক্যাল স্টেপ ভারতের পক্ষ থেকে। এখন নিন্দুকেরা বলছে এটা নাকি অখণ্ড ভারতকে প্রতিষ্ঠা করবার জন্য ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। এখন এদের মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, ঠিক কি কারণে ভারত সরকার নতুন করে রাম সেতু নির্মাণে এত উৎসাহ দেখাচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু আমরা আজকের এই ভিডিওটাতে কিন্তু করব। দেখুন, শুরু থেকে যদি শুরু করা যায়, 1955 সালে আমরা প্রথমবার ভারতের পক্ষ থেকে প্রস্তাব করা হয় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা কংক্রিটের সেতু যাতে নির্মাণ করা যায়, যাতে করে দুটো দেশের মধ্যে সড়ক এবং রেল যোগাযোগটা তৈরি হয়ে যায়, দুটো দেশের মধ্যে রপ্তানি এবং আমদানিটা যাতে বৃদ্ধি পায়, ব্যবসা বৃদ্ধি পায়। কিন্তু সেই সময় শ্রীলঙ্কা সরকার কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করে দেয়। শুধু শ্রীলঙ্কার সরকারই যে করেছেন এরকম নয়, সেই সময় বেশ কিছু ভারতীয় পরিবেশবিদও কিন্তু এই যে প্রস্তাব তার ভীষণ রকম বিরোধিতা করেছিল। তার কারণ যেখানে রাম সেতু তৈরি করা হবে বলা হয়েছিল সেখানে অলরেডি প্রবাল প্রাচীর রয়েছে। আর প্রবাল প্রাচীর আমরা জানি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য ভীষণ দরকারি একটা কিছু। প্রবাল প্রাচীর ক্ষতি হয়ে যাওয়া মানে কিন্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়া। তারপরে অনেক দিন পরে 2015 সালে ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি প্রস্তাব দেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এই 23 কিলোমিটার ব্রিজ তৈরি করবার জন্য 24,000 কোটি টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়ে গেছেন। মানে প্রজেক্টটাকে সম্পূর্ণ ফাইন্যান্স করবার জন্য নিউ ডেভেলপমেন্ট ফান্ড 24,000 কোটি টাকা দিতে চাইছে। কিন্তু সেই সময় কিন্তু শ্রীলঙ্কার বিরোধী পক্ষের নেতারা এর প্রতিবাদ করলে এই প্রজেক্টটা কিন্তু বাস্তবায়িত আর হয়নি। কারণ আমরা সবাই জানি সেই সময় শ্রীলঙ্কা এবং চীনের মধ্যে একটা মধুচন্দ্রিমার সময় চলছিল। আর তারপরের ঘটনাটাও আমরা সবাই জানি যে শ্রীলঙ্কা একটু একটু করে চীনের কাছে ঋণ ফাঁদে আটকে পড়ে এবং ঋণটা এমনভাবে বেড়ে যায় তার ফাঁদে পড়ে শ্রীলঙ্কা তাদের হাম্বানটোটা বন্দরটাকে চীনের কাছে দীর্ঘমেয়াদীভাবে লিজ দিতে বাধ্য হয়। চীনের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে যায়, আমরা জানি সেই ঘটনাটা, জনগণ বিক্ষুব্ধ হয়ে যখন রাস্তায় নামে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেই সময় শ্রীলঙ্কা ছেড়ে পালাতে বাধ্য হয়। আর সেই দুঃসময়ে কিন্তু ভারত সরকার সাহায্য করতে নেমেছিল। ভারত আর্থিকভাবে সাহায্য করেছিল, অন্যান্য খাদ্য দিয়ে সাহায্য করেছিল, পেট্রোল দিয়ে সাহায্য করেছিল। শুধু তাই নয়, শ্রীলঙ্কাকে দেউলিয়া অবস্থা থেকে বের করে আবার যাতে পুনঃ শক্তিশালী আর্থিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্য প্রত্যেকটা সদর্থক পদক্ষেপ কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। India is the greatest partner of our recovery and stabilization. I think all the other countries put together had not done what India had done for us. 3.9 billion worth of US dollar worth of credit line
had given us a lifeline to fight another day. এই পুরো ঘটনাটা আমি একটা ভিডিওতে ব্যাখ্যা করেছি, ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখে নেবেন, ওখানে কিন্তু ডিটেলস আমি বলেছি। সেই সময় থেকে শ্রীলঙ্কা এবং ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয় এবং তারপরে ধীরে ধীরে 2019 সালে নীতিন গডকরি পুনরায় এই প্রস্তাবটা দিলে শ্রীলঙ্কা সরকার কিন্তু রাজি হয়ে যায় এবং এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়, বিশেষজ্ঞ কমিটি, দু দেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে। এই বিশেষজ্ঞ কমিটিতে পরিবেশবিদ যেমন ছিলেন, বিজ্ঞানী যেমন ছিলেন, ইঞ্জিনিয়াররাও তেমনি ছিলেন এবং এই ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পরিবেশবিদ, অর্থনীতিবিদ সবাইকে নিয়ে গঠিত এই কমিটি দীর্ঘ 5 বছর ধরে স্টাডি করার পরে জানিয়েছে যে কিভাবে, কোন পদ্ধতিতে ব্রিজটা তৈরি করলে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যে প্রাকৃতিক প্রবাল প্রাচীরটা রয়েছে সেটার উপরে কোনো আঁচ পড়বে না, অথচ ব্রিজও বানানো সম্ভব হবে। এই বিশেষজ্ঞ কমিটি যখন গ্রিন সিগন্যাল দিল, সেই গ্রিন সিগন্যালটা পাওয়ার পরে ভারত এবং শ্রীলঙ্কা একত্রে এই ব্রিজটা বানানোর জন্য একটা চুক্তি স্বাক্ষর করার দিকে কিন্তু রীতিমতো এগোচ্ছে। আশা করি এই অবধি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা মানচিত্র যদি দেখি, এখানে দেখতে পাবো যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা পাতলা রেখার মতো দেখা যাচ্ছে, এটাই কিন্তু আসলে রাম সেতু। সেই রাম সেতু যার বর্ণনা আমাদের রামায়ণে রয়েছে। এখন রাম সেতুকে ঘিরে বর্তমানে আমরা জানি একটা প্রবাল প্রাচীর রয়েছে, কোরালের প্রাচীর রয়েছে। আর কোরাল প্রাচীর বা প্রবাল প্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি। তাই প্রবাল প্রাচীর নষ্ট হওয়াটা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি, এটাও আমরা জানি। তাই পরিবেশবিদরা যখন এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিল যে কিভাবে করলে এই প্রবাল প্রাচীরকে রক্ষা করা যাবে, তারপরেই কিন্তু আমরা এগোচ্ছি। তারপরেও প্রশ্ন উঠছে, সমুদ্রের মধ্যে দিয়ে 23 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ বানাতে গিয়ে ইঞ্জিনিয়ারদের তো অনেক কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেই চ্যালেঞ্জগুলো তারা কিভাবে ফেস করবে। এবং অবশ্যই প্রশ্ন উঠছে যে রাম সেতু তৈরি হয়ে গেলে আসলে ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ একসঙ্গে কিভাবে বেনিফিটেড হবে। দেখুন, রাম সেতুটা যদি জিওগ্রাফিক্যালি আমরা দেখি, রাম সেতুর শুরুটা হয়েছে ভারতের ধনুষকোটি থেকে। ইস্টোর ডেটা অনুযায়ী এখানে 103টে ছোট ছোট দ্বীপের সমষ্টিতে 48 কিলোমিটার দীর্ঘ এই রাম সেতুটা কিন্তু রয়েছে। এই কোরাল দ্বীপগুলো ধনুকের মতো বাঁকা বলেই কিন্তু এটা 48 কিলোমিটার দীর্ঘ। যদি আমরা সোজা ব্রিজ বানাতে পারতাম তাহলে 15 কিলোমিটার দীর্ঘ হতো, কিন্তু যেহেতু আমরা প্রবাল প্রাচীরটাকে রক্ষা করে এড়িয়ে গিয়ে একটু আঁকা বাঁকা করে ব্রিজটা বানাবো, এই জন্য এই ব্রিজের দৈর্ঘ্য হবে কিন্তু 23 কিলোমিটার। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝলেন। এখানে অবশ্যই একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, এই যে ধনুষকোটির কাছাকাছি অবস্থিত স্বামীনারায়ণ মন্দির বলে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পুরনো রেকর্ড অনুযায়ী 1480 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই যে 103টা দ্বীপ, এই 103টা দ্বীপই কিন্তু সমুদ্রের ওপরে ছিল, মানে জলস্তরের ওপরে ছিল। মানে সেই সময় পর্যন্ত এই দ্বীপগুলোর ওপর দিয়ে চাইলে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া যেত, কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের কারণে এদের মধ্যে অধিকাংশ দ্বীপে জলের তলায় চলে গেছে, বাকিগুলো অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। এর ফলে কিন্তু এখন বর্তমানে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ডিরেক্ট কানেক্টিভিটিটা কিন্তু নেই। আশা করি এই ইন্টারেস্টিং ডেটাটাও আপনারা শুনলেন এবং বুঝলেন। এখন তো তিনটে হিসেবের কথা আমাদের আলোচনা করতে হবে। এই যে ব্রিজটা আমরা তৈরি করতে যাচ্ছি 23 কিলোমিটার যা দীর্ঘ, তার জন্য খরচ কতটা লাগবে। এর আগে আমি বলেছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 24,000 কোটি টাকা পুরোটাই ফাইন্যান্স করে বলেছে, মানে খরচটা হচ্ছে 24,000 কোটি টাকা। এবং সময় কতটা লাগবে, ইঞ্জিনিয়াররা বলছে মোটামুটি 4 বছর মতো সময় লাগবে। কিন্তু নীতিন গডকরি যে মাপের একজন মন্ত্রী, যেভাবে তিনি গোটা ভারতবর্ষ জুড়ে রোডের নেটওয়ার্ক তৈরি করেছেন, তাতে আমার মনে হয় 4 বছরের কম সময় এটা হয়ে যাবে। এখন সবচেয়ে বড় যে পয়েন্টগুলো আমাদের আলোচনা করতে হবে, রাম সেতুটা যদি নির্মাণ হয় তাহলে ভারত এবং শ্রীলঙ্কা এর থেকে কিভাবে বেনিফিটেড হবে। দেখুন, প্রথম বেনিফিটেড হবে শ্রীলঙ্কানরা। কিন্তু দেখুন, শ্রীলঙ্কা একটা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের দেশ আমরা জানি, আর বৌদ্ধ এবং জৈনদের প্রচুর যে তীর্থক্ষেত্র সেগুলো নেপালে, ভারতের উত্তরাঞ্চলে রয়েছে, সারা ভারতবর্ষেই রয়েছে। তাই অধিকাংশ শ্রীলঙ্কার মানুষ যখন ভারতবর্ষে তীর্থ করতে আসে তখন কিন্তু তাদেরকে এরোপ্লেনে চড়ে আসতে হয়। আর এরোপ্লেনের ভাড়াটা, ফেয়ারটা কতখানি আপনারা জানেন। এখন যদি রাম সেতু তৈরি হয়ে যায় তাহলে রোড এবং রেলের কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে, তাহলে অনেক বেশি সংখ্যক পর্যটক, অনেক বেশি সংখ্যক তীর্থযাত্রী কিন্তু প্রতি বছর শ্রীলঙ্কা থেকে ভারতের যে বৌদ্ধ এবং জৈন তীর্থক্ষেত্র সেখানে আসতে পারবে। এতে শ্রীলঙ্কান মানুষদের তীর্থ করাটা যেমন হবে, ভারতের অর্থনীতিতে কিন্তু অনেক এক্সট্রা টাকা ঢুকবে। ভারতের অর্থনীতিতে টাকা ঢুকবে এরকম শুধু তাই নয়, আমরা জানি শ্রীলঙ্কা হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ, যে প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর প্রচুর পরিমাণে ভারতীয় পর্যটক কিন্তু শ্রীলঙ্কায় যায়। কিন্তু বর্তমানে ফ্লাইটে করে যেতে হয়, ফ্লাইটের বদলে যদি রোড এবং রেলের কানেক্টিভিটি তৈরি হয়, বিশেষজ্ঞরা বলছে ভারতীয় টুরিস্টের সংখ্যা কিন্তু সেক্ষেত্রে
5 থেকে 6 গুণ বৃদ্ধি পাবে। এতে টাকাটা কোথায় ঢুকবে? টাকাটা কিন্তু ঢুকবে শ্রীলঙ্কার অর্থনীতিতে। মানে ভারত যেমন অর্থনীতিতে উন্নতি করবে, শ্রীলঙ্কাও কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আর সবচেয়ে বড় যে সুবিধা ভারতের হবে সেটা আমরা জানি যে ভারতে কিন্তু 12টা মেজর পোর্ট রয়েছে, বড় বন্দর 12টা রয়েছে। এদের অধিকাংশই কিন্তু গভীর বন্দর নয়, গভীর পোর্ট নয়, যার ফলে বড় জাহাজগুলো কিন্তু এই আমাদের ভারতীয় পোর্টে এসে ভিড়তে পারে না। আমরা কি করি, আমাদের বড় জাহাজগুলোকে কিন্তু এখন শ্রীলঙ্কার কলম্বো পোর্টে আমরা ভেড়াই এবং সেখানে খালি করি। তারপরে ছোট ছোট জাহাজে করে ওইখান থেকে মাল নিয়ে আমাদের বন্দরে কিন্তু আমরা নিয়ে আসি। তার ফলে কিন্তু এক্সট্রা টাকা খরচ হয়ে যায়। এখন শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যদি রোড এবং রেলের কানেক্টিভিটি তৈরি হয়ে যায় এই রাম সেতু দিয়ে, তাহলে ওই কলম্বো বন্দরে যে বড় জাহাজটা ভিড়বে সেই বড় জাহাজ থেকে মালটা আমরা রেলে বা বাই রোড অনায়াসে ভারতের মেনল্যান্ডে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমদানিকৃত বস্তু, সেক্ষেত্রে আমদানিকৃত জিনিসপত্রের দাম ভারতের মার্কেটে অনেক কম হবে, ইনফ্লেশন কিন্তু অনেকটা কমে যাবে। কিন্তু সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার মানুষ এবং ভারতের মানুষের মধ্যে পিপল টু পিপল কানেকশনসটা বাড়বে। পিপল টু পিপল কানেকশনস বাড়লে কি হবে? সাংস্কৃতিক সামাজিক মেলবন্ধন তৈরি হবে। আমাদের দেশের মানুষের সঙ্গে সে দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যেমন তৈরি হবে, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে, সামাজিক সম্পর্ক তৈরি হবে, যোগাযোগ বাড়লে এমনকি বিয়ে থাকাটাও হবে। আমাদের কোনো একটা বর শ্রীলঙ্কার কোনো একটা কনেকে বিয়ে করবে বা আমাদের কোনো মেয়ে শ্রীলঙ্কার বউ হয়ে যাবে। এখন এভাবে সামাজিক সম্পর্ক বাড়তে বাড়তে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হতে হতে যদি কোনো একদিন শ্রীলঙ্কা মহান ভারতবর্ষের সঙ্গে মিশে যেতে চায় তো যাবে। অখণ্ড ভারত গঠন করা এটা তো আমাদের ঘোষিত লক্ষ্য, তাই না? ভারত মাতাকে আমরা পরম বৈভবশালী দেখতে চাই, ভারত মাতাকে আমরা অখণ্ড দেখতে চাই। এই আশা নিয়েই তো আমরা প্রত্যেকটা ভারতবাসীরা বেঁচে আছি। কি বলেন আপনারা? যদি রাম সেতু তৈরি হয় আর যদি এটা অখণ্ড ভারত গঠনের প্রথম পদক্ষেপ হয় তাতে অসুবিধা তো কিছু নেই। পরম বৈভবশালী ভারত মাতা, অখণ্ড ভারত মাতা, এটা কিন্তু আমাদের ঘোষিত লক্ষ্য। ভালো থাকুন, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। আজ এ পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।